আপনি কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার কথা ভাবছেন কিন্তু বুঝতে পারছেন না কোন ধরনের মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা আপনার জন্য সঠিক হবে? লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ, কোথায় ইনভেস্ট করবেন তা নিয়ে কি আপনি যথেষ্ট কনফিউজ? তাহলে আজকের ভিডিওটি পুরোপুরি আপনার জন্য। কারণ আজকের ভিডিওতে আমি এমন একটি ফান্ড নিয়ে আলোচনা করব যেটি যে কোনো মার্কেট কন্ডিশনে অ্যাডজাস্ট করতে পারে এবং যে ফান্ডটি পার্সোনালি আমার অত্যন্ত ফেভারিট, সেই ফান্ডটি হলো ফ্লেক্সি ক্যাপ ফান্ড। আজকের ভিডিওতে আমি ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে ডিটেলে আলোচনা করব, আর ভিডিও শেষে এমন দুটি পাওয়ারফুল ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করব যা লং টার্মে আপনার হিউজ ওয়েলথ জেনারেট করতে পারে। সুতরাং বুঝতেই পারছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ ভিডিওর শেষে আপনি ক্লিয়ার ডিসিশন নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি সৌমেন খাঁ, মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে আসা যাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড কি। দেখুন, ফ্লেক্সি ক্যাপ ফান্ড হলো এমন একটি মিউচুয়াল ফান্ড যা লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোনো জায়গায় ফান্ড ম্যানেজারের ইচ্ছা অনুযায়ী ইনভেস্ট করতে পারে। এক্ষেত্রে সেবির কোনো রেস্ট্রিকশন নেই, শুধুমাত্র সেবির নিয়ম অনুযায়ী ইকুইটিতে 65% ইনভেস্ট করলেই হবে। লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ, কোথায় কত শতাংশ ইনভেস্ট করতে হবে তা পুরোপুরি ফান্ড ম্যানেজার ডিসাইড করতে পারে। সোজা কথায় বলতে গেলে মার্কেটে যেখানে অপরচুনিটি, ফান্ড সেখানেই শিফট করে, আর এই ফ্লেক্সিবিলিটাই ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে করে তুলেছে মোস্ট পাওয়ারফুল। নেক্সট আসা যাক ইন্ডিয়াতে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মার্কেট সাইজ নিয়ে। দেখুন, ফ্লেক্সি ক্যাপ ফান্ড এখন র্যাপিডলি গ্রো করছে। 2026 সালের তথ্য অনুযায়ী ইন্ডিয়াতে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের টোটাল AUM অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 6.2 লক্ষ কোটি টাকা। গত 5 বছরে ফ্লেক্সি ক্যাপ ফান্ডের CAGR 21 থেকে 25%-এর মধ্যে, যদিও গত এক বছরে রিটার্ন হয়েছে 10 থেকে 18%-এর মধ্যে। এর প্রধান কারণই হলো মার্কেট ভোলাটিলিটি বেশি, ফলে ইনভেস্টাররা চান ডাইভার্সিফাইড পোর্টফোলিও এবং সেফগার্ড। তাই ফ্লেক্সি ক্যাপ ফান্ডকে বলা হয় অল ওয়েদার ইনভেস্টমেন্ট অপশন। নেক্সট আসা যাক ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্টের বেনিফিট নিয়ে। প্রথমত ডাইভার্সিফিকেশন। ফ্লেক্সি ক্যাপ ফান্ড ডাইভার্সিফিকেশন দেয়। লার্জ ক্যাপ থেকে স্থিতিশীলতা, মিড ও স্মল ক্যাপ থেকে গ্রোথ পোটেন্সিয়াল পাওয়া যায়। দ্বিতীয়ত ফ্লেক্সিবিলিটি। মার্কেটের ভালো সময়ে মিড ও স্মল ক্যাপ স্টক এবং মার্কেটের খারাপ সময়ে লার্জ ক্যাপ স্টকে ইনভেস্টের সুযোগ আছে। এক্ষেত্রে সেবির কোনো রেস্ট্রিকশন নেই। তৃতীয়ত রিস্ক ম্যানেজমেন্ট। এক্ষেত্রে ফান্ড ম্যানেজার মার্কেট কন্ডিশন অনুযায়ী ফান্ডকে অ্যাডজাস্ট করতে পারে, ফলে রিস্ক কিন্তু অনেকটাই কমে যায়। চতুর্থত লং টার্ম গ্রোথ। যেহেতু এখানে ফান্ড ম্যানেজার মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে, অর্থাৎ মার্কেটের যখন ভালো সময়, তখন মিড ক্যাপ ও স্মল ক্যাপ স্টকে ইনভেস্ট করে। আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে, অর্থাৎ মার্কেটের যখন খারাপ সময়, তখন লার্জ ক্যাপ স্টকে ইনভেস্ট করে। মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকে তখন সাধারণত লার্জ ক্যাপ স্টকের তুলনায় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক হাই রিটার্ন জেনারেট করে। আবার মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকে তখন লার্জ ক্যাপ স্টকের তুলনায় স্মল ক্যাপ এবং মিড ক্যাপ স্টক বেশি পড়ে যায়। তাই এক্ষেত্রে ফ্লেক্সি ক্যাপ স্টক হাই রিটার্ন জেনারেট করে। যারা অলরেডি কনফিউজ আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ কোন ফান্ডে ইনভেস্ট করব, তাদের জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড দ্য বেস্ট। নেক্সট, এই ফান্ডটি কাদের জন্য? আপনি কি একজন মডারেট রিস্ক ইনভেস্টার? আপনি ভালো রিটার্ন পেতে চান কিন্তু আপনি অত বেশি রিস্ক নিতে চান না, তাহলে জেনে রাখুন ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি শুধুমাত্র আপনার জন্য। আর যারা লং টার্মে ইনভেস্ট করতে চান এবং বারবার পোর্টফোলিও চেক করার মতো সময় নেই, তাদের জন্য ফ্লেক্সি ক্যাপ ফান্ড পারফেক্ট। এবার কিছু গুরুত্বপূর্ণ ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে
আলোচনা। দেখুন, আজ আমি দুটি গুরুত্বপূর্ণ ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা করব। এই দুটি ফান্ডের টোটাল এউম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট টোটাল ফ্লেক্সি ক্যাপ ফান্ডের এউমের 50%। সুতরাং বুঝতেই পারছেন এই ফান্ড দুটি কিন্তু যথেষ্ট বড়। এই দুটি ফান্ড নিয়ে আমি ডিটেলে আলোচনাই করব না, এই দুটি ফান্ডের কম্পারিজনও করব। আর এই দুটি ফান্ড হলো পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড ও এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড। তাহলে প্রথমেই যাওয়া যাক পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিয়ে আলোচনা। প্রথমে আসা যাক ফান্ডটি সম্পর্কে বেসিক ইনফরমেশন এবং ফান্ডটির অবজেক্টিভ নিয়ে। প্রথমে আসা যাক ফান্ডটি সম্পর্কে বেসিক ওভারভিউ। দেখুন, ফান্ডটির এউএম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 1,33,970 কোটি টাকা। তাহলে বুঝতেই পারছেন যথেষ্ট বড় সাইজের ফান্ড এটা। নেক্সট আসা যাক এক্সিট লোট। এই ফান্ডের এক্সিট লোট হলো 2%। লক ইন পিরিয়ড কোনো কিছু নেই। এই ফান্ডটির এজ হলো 12 বছর 9 মাস, মানে এটা 2013 সালে কিন্তু এই ফান্ডটা প্রথম লঞ্চ হয়। বেঞ্চমার্ক, এই ফান্ডটি নিফটি 500 TRI একে ফলো করে। মিনিমাম এক্সপেন্স, এসআইপি হচ্ছে মিনিমাম 3,000 টাকা, লামসাম হচ্ছে 5,000 টাকা মিনিমাম। এক্সপেন্স রেশিও 1.28% 1 মার্চ 2026 অনুযায়ী। দেখুন, এক্সপেন্স রেশিও কিন্তু অনেকটাই কিন্তু বেশি, 1.28% মানে অনেকটাই বেশি। রিস্ক হচ্ছে ভেরি হাই রিস্ক। আর ট্যাক্স, নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ট্যাক্স হচ্ছে আপনি যদি 1 বছরের মধ্যে ফান্ডটাকে রিডিম করেন তাহলে 20% ট্যাক্স দিতে হবে। আর যদি 1 বছর আপনি ফান্ডটাকে হোল্ড করেন, তারপরে আপনি যদি ফান্ডটা সেল করেন বা রিডিম করেন তাহলে 1.25 লাখের পর আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। এবার আসা যাক ফান্ডটির উদ্দেশ্য বা অবজেক্টিভ নিয়ে। দেখুন, ফান্ডটি মূলত লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের উদ্দেশ্যে ইকুইটি বা ইকুইটি রিলেটেড সিকিউরিটিতে ইনভেস্ট করে। এই ফান্ডটি ইন্ডিয়ান ইকুইটি মার্কেট, ফরেন ইকুইটি ও ডেপ্টের মতো সিকিউরিটিতে ইনভেস্ট করে, তবে ফান্ডটি কোনো রিটার্নের নিশ্চয়তা দেয় না। নেক্সট আলোচনা করা যাক ফান্ডটির রোলিং রিটার্ন নিয়ে। দেখুন, এই ফান্ডটির 1 মাসের রিটার্ন -2.42%, 3 মাসের রিটার্ন -3.2%, 6 মাসের রিটার্ন -0.55%। দেখুন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট তো আপনি কম স্প্যানে ইনভেস্ট করার জন্য তো মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করা হয় না, কারণ কম সময় কিন্তু মার্কেট ভোলাটাইল থাকে। আর বিশেষত প্রিভিয়াস সময়ে কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেট ভালো পারফর্ম করেনি, তাই 1 মাস, 3 মাস এবং 6 মাসে রিটার্ন নেগেটিভ রিটার্ন দিয়েছে। এবারে দেখুন, 1 বছরে রিটার্ন দিয়েছে 10.22%, 2 বছরে 9.51%, 3 বছরে 19.67%, 4 বছরে 15.49%, 5 বছরে 17.32%, 7 বছরে 19.28% এবং 10 বছরে 18.05%। দেখুন, 5 বছর, 7 বছর, 10 বছর এই স্প্যানে এই ফান্ডটা কিন্তু ভালো কিন্তু রিটার্ন দিয়েছে এবং প্রতি ক্ষেত্রেই কিন্তু তার বেঞ্চমার্কে কিন্তু বিট করেছে। 5 বছরে দেখুন বেঞ্চমার্কের রিটার্ন ছিল 12.76%, সেখানে 7 বছরে ছিল কত 13.62% এবং 10 বছরে 13.33%। প্রত্যেক ক্ষেত্রেই দেখুন এ কিন্তু তার বেঞ্চমার্কে কিন্তু বিট করেছে। আর ফ্লেক্সি ক্যাপ ফান্ডে ইনভেস্ট করাই হয় লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করার জন্য। দেখুন, শুধুমাত্র রিটার্ন দেখলেই হবে না, তাই এবার ফান্ডটির রিস্ক নিয়ে আলোচনা করা যাক। দেখুন, এই ফান্ডটির আলফা কিন্তু যথেষ্ট বেশি। আলফা হলো ওই ফান্ডটা বেঞ্চমার্কের তুলনায় কতটা আউট পারফর্ম করে সেটি হলো তার আলফা, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ আলফা হলো 4.28, সেখানে এই ফান্ডটির আলফা হলো 6.04। সার্প রেশিও মানে হচ্ছে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কত।
দেখুন এর শার্প রেশিও কিন্তু অতটা ভালো নয়, যেখানে আমার ক্যাটাগরি অ্যাভারেজ হলো 4.57, সেখানে এই ফান্ডের শার্প রেশিও হলো 1.5। নেক্সট হলো বিটা, অর্থাৎ ওই ফান্ডটি মার্কেট আপ ডাউনের সাথে সাথে কতটা আপ ডাউন করে। বিটা যত কম হবে ততই হচ্ছে ফান্ডটি তত স্টেবল। এক্ষেত্রে বিটা দেখুন অনেকটাই কম, 0.6, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ বিটা হচ্ছে 0.89। নেক্সট আসা যাক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। দেখুন এই ফান্ডটির স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ ফান্ডটি লেস ভোলাটাইল, অর্থাৎ ফান্ডটি স্টেবল রিটার্ন দেয়। এই ফান্ডের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 8.45, যেখানে এই ক্যাটাগরির অ্যাভারেজ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10.24। নেক্সট আলোচনা করা যাক এই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন নিয়ে। এই ফান্ডটি সবচেয়ে বেশি ইনভেস্ট করেছে ব্যাংকিং সেক্টরে। দেখুন ব্যাংকিং সেক্টরে এই ফান্ডটির ইনভেস্টমেন্ট হলো 20.19%। নেক্সট তারপরে সবচেয়ে বেশি যে সেক্টরে ইনভেস্ট করেছে সেটা হলো কম্পিউটার সফটওয়্যার। এই সেক্টরে এর ইনভেস্টমেন্ট হচ্ছে 10.58%। নেক্সট করেছে ডেপ্ট মার্কেটে, ডেপ্ট সিকিউরিটিতে, এখানে ইনভেস্টমেন্ট হলো 9.96%। ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, এখানে ইনভেস্ট করেছে 9.48%। নেক্সট অটোমোবাইলে করেছে 7.25%, ফাইন্যান্স সেক্টরে করেছে 6.93%, পাওয়ার সেক্টরে করেছে 6.24%, আইটি সফটওয়্যারে হয়েছে 5.55%। এইভাবে কিন্তু এই ফান্ডটি কিন্তু বিভিন্ন সেক্টরে দেখুন বিভিন্ন সেক্টরে ইনভেস্ট করেছে, ডাইভার্সিফাইড পোর্টফোলিও কিন্তু, এবং সবচেয়ে বেশি কিন্তু করেছে ব্যাংকিং সেক্টরেই। এবার আসি কোম্পানি ওয়াইজ এই ফান্ডটি কত পার্সেন্ট কোন কোন কোম্পানিতে ইনভেস্ট করেছে। সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে এইচডিএফসি ব্যাংক লিমিটেড, এতে ইনভেস্ট করেছে 8.11%, খুব ভালো ইনভেস্ট করেছে কিন্তু এইচডিএফসি ব্যাংকে। তারপরে হলো এটা হলো ব্যাংকিং সেক্টরের আন্ডারে পড়ছে বাজাজ হোল্ডিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, এটা ফাইন্যান্স সেক্টরের আন্ডারে একটা কোম্পানি, এখানে ইনভেস্ট করেছে 6.85%। পাওয়ার গ্রিডে ইনভেস্ট করেছে পাওয়ার সেক্টরে একটা কোম্পানি 6.24%। কোল ইন্ডিয়াতে ইনভেস্ট করেছে 6.15%। আইটিসি লিমিটেডে ইনভেস্ট করেছে 4.94%। আইসিআইসিআই ব্যাংকে করেছে 4.89%। কোটাক মহিন্দ্রা ব্যাংকে করেছে 4.19%। মারুতি সুজুকিতে করেছে 4.14%। এইচসিএল টেকনোলজিতে করেছে 3.60%। দেখুন মেন এই সব কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করেছে, এছাড়া বিভিন্ন কোম্পানিতে কিন্তু ইনভেস্ট করে গেছে, যথেষ্ট বড় ডাইভার্সিফাইড পোর্টফোলিও। এবারে ডেপ্টেও কিন্তু ভালো জায়গায় কিন্তু অনেক ডেপ্ট সিকিউরিটিতে কিন্তু ইনভেস্ট করেছে, যেমন অ্যাক্সিস ব্যাংক লিমিটেড, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ইন্ডিয়া ব্যাংক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, কানাড়া ব্যাংক, এইচডিএফসি ব্যাংক লিমিটেড, এই সব ব্যাংকেরও কিন্তু বন্ড কিন্তু পারচেস করেছে কোম্পানিটি। নেক্সট প্রচুর ইনভেস্ট করেছে ব্যাংক অফ বরোদা, কোটাক মহিন্দ্রা ব্যাংক, বিভিন্ন ডেপ্ট সিকিউরিটিতে কিন্তু ইনভেস্ট করেছে। এছাড়া এদের আর একটা জিনিস হলো সেইটা হচ্ছে গভর্নমেন্ট সিকিউরিটিজে। আচ্ছা, এই ফান্ডের আরেকটা জিনিস বলা হয়নি, যেটা হলো এই ফান্ডটি কিন্তু ওভারসিজ স্টকে বা ফরেন কোম্পানিতেও কিন্তু ভালো মতো ইনভেস্টমেন্ট আছে। ফরেন কোম্পানিতে টোটাল ইনভেস্টমেন্ট হলো 13.73%। এর মধ্যে মেটাতে ইনভেস্ট করেছে 3.93%, অ্যালফাবেট সেখানে ইনভেস্ট আছে 3.71%, অ্যামাজনে ইনভেস্ট আছে 3.15%, মাইক্রোসফটে ইনভেস্ট আছে 2.94%। অর্থাৎ আপনি যদি ফরেন সিকিউরিটির টেস্ট পেতে যান তাহলে অবশ্যই এই ফান্ডটি কিন্তু আপনাকে সেটা কিন্তু দেবে। টি বিলে যেটা গভর্নমেন্ট বিল যেটা, সেখানেও কিন্তু এর ইনভেস্টমেন্ট আছে 9.48%। আচ্ছা, এছাড়া আরবিডে যে ইনভেস্ট করেছে কত টোটাল করেছে 1.40% বিভিন্ন আরবিডেজে। তাহলে দেখতে পাচ্ছেন যথেষ্ট কিন্তু বড় পোর্টফোলিও কিন্তু এটা। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ড ম্যানেজার নিয়ে। দেখুন
আমার আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ফান্ড ম্যানেজাররাই পরিচালনা করে, তাই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স এবং ট্র্যাক রেকর্ড দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। দেখুন, এখানে কিন্তু 6 জন ফান্ড ম্যানেজার আছে। ফান্ড ম্যানেজার, প্রথম যে ফান্ড ম্যানেজার তিনি হলেন রাজ মেহতা। ইনি একজন সিএফএ চার্টার্ড হোল্ডার। তা ইনি 2012 সাল থেকে কিন্তু পরাগ পারেখ, এই যে ফ্লেক্সিক্যাপ ফান্ড বা পরাগ পারেখ কোম্পানিতে ইনি আছেন, সুতরাং দীর্ঘদিনের কিন্তু অভিজ্ঞতা ওনার। নেক্সট হলো রাজীব ঠক্কর। ইনিও সিএফএ চার্টার্ড হোল্ডার, সিএফপি হোল্ডার এবং চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। ইনি 2013 সাল থেকে এই এএমসিতে আছেন। নেক্সট হলো রুকুন তারা চন্ডানি। ইনি এই পরাগ পারেখ এই এএমসিতে জয়েন করার আগে উনি কোটাক মিউচুয়াল ফান্ড, গোল্ডম্যান স্যাক্স এরকম বড় বড় ফান্ড হাউসের সঙ্গে তিনি কাজ করেছেন এবং যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন। ইনিও কিন্তু সিএফএ চার্টার্ড হোল্ডার। নেক্সট যে ফান্ড ম্যানেজার, উনিও কিন্তু সিএফএ চার্টার্ড হোল্ডার এবং সিএফএ এই এএমসিতে জয়েন করার আগে উনি বড় বড় ইনভেস্টমেন্ট রিসার্চ ফার্মে কিন্তু কাজ করেছেন। নেক্সট হলো তেজস সোমান। ইনিও কিন্তু ইনি সিএফএ চার্টার্ড হোল্ডার নয়, ইনি এনআইএসএমের যে আপনার সিকিউরিটি মার্কেটের যে কোর্স আছে উনি সেইটা পাস করেছেন এবং ইনি কিন্তু এসবিআই এখানে এই এএমসিতে জয়েন করার আগে উনি এসবিআই মিউচুয়াল ফান্ড, ইয়েস ব্যাংক লিমিটেড এরকম বড় বড় ফান্ড হাউসে কিন্তু কাজ করেছেন। নেক্সট যিনি আছেন ঐশ্বরিয়া ধর। ইনিও কিন্তু একজন এই ফার্মে আসার আগে উনি টাটা এআইএ লাইফ ইন্স্যুরেন্স, মণিপাল সিকলা হেলথ ইন্স্যুরেন্স এইসব কোম্পানিতে উনি কাজ করেছেন। অর্থাৎ ইনি কিন্তু হেলথ ইন্স্যুরেন্স সেক্টর থেকে কিন্তু এসেছেন। নেক্সট এবার আলোচনা করা যাক এইচডিএফসি ফ্লেক্সিক্যাপ ফান্ড নিয়ে। প্রথমে আসি এই ফান্ডটির কিছু ওভারভিউ নিয়ে। দেখুন, এই ফান্ডটির এউম অর্থাৎ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট 97,452 কোটি। ফান্ডটির এক্সিট রেট হলো 1%। কোনো লক ইন পিরিয়ড নেই। ফান্ডটি কিন্তু যথেষ্ট পুরনো, 31 বছরের পুরনো ফান্ড। এটা শুরু হয়েছিল 1994 সাল থেকে। বেঞ্চমার্ক এই ফান্ডটি নিফটি 500 টিআরআইকে ফলো করে। মিনিমাম ইনভেস্টমেন্ট এসআইপি হচ্ছে 3,000 টাকা, লামসাম 5,000 টাকা। এক্সপেন্স রেশিও 1.34%। এটা রিসেন্ট মার্চ 2 মার্চ 2026 অনুযায়ী এক্সপেন্স রেশিও কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট বেশি। রিস্ক ভেরি হাই। আর এবার হচ্ছে ট্যাক্স, এসটিসিজি অর্থাৎ শর্ট টার্ম ক্যাপিটাল গেন। ধরুন আপনি ফান্ডটি 1 বছরের মধ্যে যদি রিডিম করেন তাহলে আপনাকে ট্যাক্স দিতে হবে 20%। আর যদি মিনিমাম আপনি 1 বছর ফান্ডটা হোল্ড করে তারপরে ফান্ডটি রিডিম করেন তাহলে 1.25 লাখ টাকার পরে আপনার যে টাকা হবে তাতে আপনাকে 12.5% ট্যাক্স দিতে হবে। ফান্ডটির অবজেক্টিভ কিন্তু খুবই স্পষ্ট। এরা লার্জ ক্যাপ, মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ফান্ডে ইনভেস্ট করে লং টার্মে ইনভেস্টরদের জন্য রিটার্ন জেনারেট করে। নেক্সট আলোচনা করা যাক ফান্ডটির রোলিং রিটার্ন নিয়ে। 1 মাসে এই ফান্ডটির রিটার্ন -1.51%। 3 মাসে এই ফান্ডটির রিটার্ন -1.81%। 6 মাসে এই ফান্ডটির রিটার্ন 1.87%। 1 বছরে এই ফান্ডটির রিটার্ন 17.35%। 2 বছরে 12.46%। 3 বছরে 21.56%। 4 বছরে 20.58%। 5 বছরে 19.21%। 7 বছরে 18.17% এবং 10 বছরে 17.88%। দেখুন 5 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ কত ছিল? 12.76%।
সেখানে এই ফান্ডের রিটার্ন দেখুন 19.21%। 7 বছরে কত ছিল ক্যাটাগরি অ্যাভারেজ? 13.62%। সেখানে এই ফান্ডের রিটার্ন কত? 18.17%। 10 বছরে ক্যাটাগরি অ্যাভারেজ কত? 13.33%। যেখানে এই ফান্ডের রিটার্ন হলো 17.88%। প্রতি লং টার্মে দেখুন প্রতি ক্ষেত্রেই এই ফান্ডটি ক্যাটাগরি অ্যাভারেজকে কিন্তু সবসময় বিট করে গেছে। দেখুন শুধুমাত্র রিটার্ন দেখলেই হবে না, তাই এবার ফান্ডটির রিস্ক নিয়ে আলোচনা করা যাক। দেখুন এই ফান্ডটির আলফা কিন্তু যথেষ্ট বেশি, 6.5, যেখানে ক্যাটাগরির হচ্ছে 4.28। অর্থাৎ এই ফান্ডটি তার বেঞ্চমার্কের থেকে কতটা আউট পারফর্ম করতে পারে সেটা হচ্ছে তার আলফা কিন্তু দেখা যাচ্ছে যথেষ্ট বেশি। আগের ফান্ডটাতেও কিন্তু আলফা ভালো ছিল। শার্প রেশিও কিন্তু অতটা ভালো নয়, পুয়ার রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এখানে হলো 1.49, যেখানে ক্যাটাগরি অ্যাভারেজের শার্প রেশিও হচ্ছে 4.57। বিটা মার্কেট আপ ডাউনের সঙ্গে সঙ্গে ওই ফান্ডটি কী পরিমাণ মানে ওই ফান্ডের সেন্সিটিভিটি কত, মানে ও কতটা আপ ডাউন করছে সেটা হচ্ছে তার বিটা হচ্ছে যত কম হবে তত ফান্ডটা তত ভালো। তাহলে এর বিটা হচ্ছে 0.77, যেখানে এই ক্যাটাগরির বিটা হলো 0.89। এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও কিন্তু ক্যাটাগরির চেয়ে কম, 10.08, যেখানে এই ক্যাটাগরির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হলো 10.24। অর্থাৎ ফান্ডটি হচ্ছে ভোলাটিলিটি অনেকটা কম, অর্থাৎ ফান্ডটি হচ্ছে স্টেবল রিটার্ন দেয়। নেক্সট আলোচনা করা যাক এই ফান্ডের অ্যাসেট অ্যালোকেশন নিয়ে। টেলিকমিউনিকেশন সেক্টরে এই ফান্ডের ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি, 2.72%। রিটেল ট্রেডে আছে 2.76%। ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড এসি সাপ্লাই এই সেক্টরে ইনভেস্ট আছে 3.16%। ম্যানুফ্যাকচারিং অফ ফার্মাসিউটিক্যাল সেক্টরের আছে 3.61%। কেমিক্যাল প্রোডাক্টে আছে 4.11%। আদার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি এতে আছে 5.03%। আচ্ছা, মোটর ভেহিকেলস আছে, ম্যানুফ্যাকচারিং অফ মোটর ভেহিকেলস 5.62%। ম্যানুফ্যাকচারিং অফ কোক অ্যান্ড রিফাইন পেট্রোলিয়াম এখানে আছে 5.91%। কম্পিউটার প্রোগ্রামিং 9.15%। ফাইন্যান্সিয়াল সার্ভিস অ্যাক্টিভিটি 24.04%। আদার্সে আছে 33.91%। তাহলে ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিন্তু ভালো কিন্তু ইনভেস্টমেন্ট আছে। বিভিন্ন কোম্পানির মধ্যে এইচডিএফসি ব্যাংক লিমিটেড এখানে কিন্তু এদের সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট আছে, 6.72%। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজে আছে 4.93%। আইসিআইসিআই ব্যাংক লিমিটেডে আছে 3.71%। ইনফোসিস লিমিটেড 3.59%। অ্যাক্সিস ব্যাংক 2.84%। ভারতী এয়ারটেল 2.60%। লার্সেন অ্যান্ড টুব্রো 2.26%। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া 1.94%। টাটা কনসালটেন্সি সার্ভিস এই জায়গায় আছে 1.90%। সুতরাং দেখুন এইভাবে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল সেক্টরে কিন্তু ইনভেস্টমেন্ট করেছে এবং অন্যান্য সেক্টরেও কিন্তু করেছে যথেষ্ট ডাইভার্সিফাইড পোর্টফোলিও। ইকুইটিতেই কিন্তু ম্যাক্সিমাম এরা ইনভেস্ট করেছে, ডেপ্টে খুব কমই কিন্তু ইনভেস্ট করেছে। ইকুইটিতে ম্যাক্সিমাম যে ইনভেস্টমেন্ট সেটা কত দেখাচ্ছে দেখি, সেটা যাচ্ছে 91.69%। তাহলে ম্যাক্সিমাম কিন্তু ইকুইটিতে এরা ইনভেস্ট করেছে। ডেপ্ট বা মার্কেট সিকিউরিটি এখানে করেছে 8.31%। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ ফান্ড ম্যানেজার নিয়ে। দেখুন আপনার ইনভেস্টমেন্ট কিন্তু ফান্ড ম্যানেজাররাই পরিচালনা করে, তাই ফান্ড ম্যানেজারের এক্সপিরিয়েন্স এবং ট্র্যাক রেকর্ড দেখে নেওয়াটা অত্যন্ত জরুরি। দেখুন এখানে ফান্ড ম্যানেজার একজনই, অমিত গনাত্রা। ইনি সিএফএ চার্টার্ড হোল্ডার, এছাড়া ইনি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টও। ইনি এইচডিএফসি এএমসিতে জয়েন্ট করার আগে ইনভেস্কো অ্যাসেট ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড, এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, ডিবিএস, চোলামণ্ডলম এএমসি প্রাইভেট লিমিটেড এইসব সেক্টরে কিন্তু উনি কাজ করে এসছেন। সুতরাং বোঝাই যাচ্ছে উনি কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্সড এই সেক্টরে। নেক্সট এবার আসা যাক
পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড ও এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ডের মধ্যে তুলনামূলক আলোচনা। দুটি ফান্ডই কিন্তু যথেষ্ট ভালো ফান্ড, এদের কম্পেয়ার করা খুবই কঠিন। তাও দুটি ফান্ড নিয়ে এখন বলছি। দেখুন, এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এবং পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ড দুটোই কিন্তু ইকুইটিতে বেশি ফোকাস করে। এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ফান্ডের বয়স কিন্তু পরাগ পারেখের থেকে অনেকটাই বেশি। এর 31 বছর বয়স, আর পরাগ পারেখ হচ্ছে মাত্র 12 বছর। ফান্ড সাইজে আবার পরাগ পারেখ কিন্তু এইচডিএফসির থেকে অনেকটা বেশি। পরাগ পারেখের ফান্ড সাইজ হচ্ছে 1,33,970 কোটি টাকা, সেখানে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপের ফান্ড সাইজ হলো 97,452 কোটি। সুতরাং এটা কিন্তু যথেষ্ট বড় পরাগ পারেখটা এইচডিএফসির থেকে। নেক্সট হলো এদের রিটার্ন হচ্ছে মোটামুটি দেখুন একই রকম। প্রথম 3 মাসে যদি রিটার্ন কম্পেয়ার করে যান, দুজনেই কিন্তু নেগেটিভ রিটার্ন দিচ্ছে। 6 মাসে পরাগ পারেখ নেগেটিভ রিটার্ন দিচ্ছে, কিন্তু এইচডিএফসি পজিটিভ রিটার্ন 1.87%। 1 বছরে এইচডিএফসি দিচ্ছে 17.35%, সেখানে পরাগ পারেখ দিচ্ছে 10.22%। 3 বছরে যেখানে পরাগ পারেখ দিচ্ছে 19.67%, সেখানে এইচডিএফসি দিচ্ছে 21.56%। 5 বছরে যেখানে পরাগ পারেখ দিচ্ছে 17.32%, সেখানে এইচডিএফসি দিচ্ছে 19.21%। অর্থাৎ এইচডিএফসি কিন্তু লং টার্মেই কি বলুন কি শর্ট টার্মেই বলুন, প্রতি ক্ষেত্রে কিন্তু পরাগ পারেখের থেকে অল্প কিছু হলেও বেশি পরিমাণ রিটার্ন জেনারেট করছে। তবুও দুটি ফান্ডের রিটার্ন কিন্তু মোটামুটি মোরলেস সেম, দুজনেই ভালো রিটার্ন দেয়। তবুও এইচডিএফসির রিটার্নটা একটু হলেও বেশি, যেহেতু এই ইকুইটিতে বেশি ফোকাস দেয়। নেক্সট হলো রিটার্নের পর রিক্সে দেখুন, এইচডিএফসির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 10.08, সেখানে পরাগ পারেখের কিন্তু অনেকটাই কম, 8.45। শার্প রেশিও এইচডিএফসির হচ্ছে 1.49, সেখানে পরাগ পারেখের হচ্ছে 1.5, দুজনেরই মোটামুটি সেম। বিটা এইচডিএফসির যেখানে 0.77, সেখানে পরাগ পারেখের কিন্তু মাত্র 0.6, অনেকটাই কম কিন্তু এইচডিএফসি থেকে। স্টেনয় রেশিও এইচডিএফসির যেখানে 2.39, পরাগ পারেখের 2.32। আলফা রিটার্ন জেনারেট দেখুন, এইচডিএফসিকে হচ্ছে 6.5, সেখানে পরাগ পারেখ 6.04। এর দ্বারা কি বুঝছেন যে রিস্ক কিন্তু এইচডিএফসির অল্প কিছু হলেও বেশি পরাগ পারেখের থেকে, কিন্তু রিটার্নটা কিন্তু আলফা দেখুন এইচডিএফসির বেশি পরাগ পারেখের থেকে। রিটার্ন কিন্তু পরাগ পারেখের থেকে একটু হলেও বেশি জেনারেট করছে। সেক্টর, কোন সেক্টরে এদের পোর্টফোলিও আছে মোরলেস দেখুন, ফাইন্যান্সিয়াল সেক্টর দুজনেই কিন্তু মোস্ট ফেভারিট দুজনকার। ফাইন্যান্সিয়াল সেক্টর এইচডিএফসির কাছে 34.58%, সেখানে পরাগ পারেখ রেখেছে 26.05%। এরপরে নেক্সট সেক্টরগুলো পরাগ পারেখের হলো সার্ভিস সেক্টর, তারপরে টেকনোলজি সেক্টর, আর এইচডিএফসির হলো ফাইন্যান্স সেক্টরের পর অটোমোবাইল সেক্টর এবং হেলথ সেক্টর। কিন্তু দুজনই ফাইন্যান্সিয়াল সেক্টরকে টপ প্রায়োরিটি দিয়েছে। এরপরে হলো ফান্ড কে কোথায় কত রেখেছে। দেখুন, এইচডিএফসি ইকুইটিতে সবচেয়ে বেশি রেখেছে 82.12%, পরাগ পারেখও ইকুইটিতে বেশি রেখেছে 77.32%। এইচডিএফসি ইকুইটিতে পরাগ পারেখের থেকে কিন্তু বেশি ইনভেস্ট করেছে। ডেপ্টে মাত্র এইচডিএফসির কাছে মাত্র 0.53%, সেখানে পরাগ পারেখ রেখেছে 13.71%। ডেপ্ট কিন্তু পরাগ পারেখের কিন্তু অনেকটাই বেশি এইচডিএফসির থেকে, যার জন্য পরাগ পারেখের রিটার্নটা কিন্তু অল্প হলেও কম এইচডিএফসি থেকে, কিন্তু ফান্ডটা কিন্তু স্টেবল ফান্ড। আরেকটা জিনিস সেটা হলো, যেটা আমি পরাগ পারেখের ফান্ড নিয়ে যখন আলোচনা করেছিলাম তখনই বলেছিলাম, পরাগ পারেখ কিন্তু ইন্টারন্যাশনাল ফান্ডে কিন্তু ইনভেস্ট করে। আপনি কিন্তু ইন্টারন্যাশনাল এক্সপোজার কিন্তু এর মাধ্যমে পাবেন, কিন্তু যেটা এইচডিএফসিতে নেই। এক্সপেন্স রেশিও এইচডিএফসির ক্ষেত্রে 1.34%, পরাগ পারেখের ক্ষেত্রে 1.28%। দুজনেরই কিন্তু এক্সপেন্স রেশিও যথেষ্ট বেশি। এক্সিট লোড এইচডিএফসির যেখানে 1%, সেখানে পরাগ পারেখের 2%। লক ইন পিরিয়ড কারও নেই। বেঞ্চমার্ক দুজনেই সেম বেঞ্চমার্কে ফলো করে। নিফটি 500 টিআরআই, মিনিমাম ইনভেস্টমেন্টও
দুজনের ক্ষেত্রে একই। এসআইপি আপনি মিনিমাম 3,000 টাকা, লামসাম 5,000 টাকা। এবারে নেক্সট যেটা ভাইটাল আসছে সেটা হচ্ছে এই ফান্ড দুটোর যে ম্যানেজমেন্ট, কারা ম্যানেজ করছে বা ফান্ড ম্যানেজার। এইচডিএফসির ক্ষেত্রে কিন্তু একজনই আছে, সেখানে ভাইরাস পরাগ পারেখের কিন্তু 6 জন ফান্ড ম্যানেজার ইনভেস্ট করছে। ফান্ড ম্যানেজারের সম্পর্কে ডিটেলে আমি কিন্তু অলরেডি আগে বলে দিয়েছি, প্রতিটা ফান্ড নিয়ে যখন আলোচনা করেছেন তখন ফান্ড ম্যানেজার সম্পর্কে ডিটেলে আমি আলোচনা করেছি। সুতরাং এখানে কিন্তু পরাগ পারেখের ক্ষেত্রে কিন্তু ফান্ড ম্যানেজার কিন্তু অনেকে আছে, তা এই টিমটা কিন্তু অনেক সলিড টিম, কিন্তু হচ্ছে এইচডিএফসি কিন্তু মাত্র একজন। এটা কিন্তু পরাগ পারেখই এই ক্ষেত্রে আমি বলবো এগিয়ে আছে। পরাগ পারেখ ফ্লেক্সি ক্যাপ ফান্ডটি তাদের জন্য যারা একটু শান্ত রিটার্ন এবং ইন্টারন্যাশনাল এক্সপোজার চান। অন্যদিকে এইচডিএফসি ফ্লেক্সি ক্যাপ ফান্ড সাম্প্রতিক সময়ে দারুণ টার্ন অ্যারাউন্ড দেখিয়েছে, তাই যারা একটু বেশি রিটার্ন পেতে চান সামান্য ঝুঁকি নিয়ে, তারা এই ফান্ডটি ভেবে দেখতে পারেন। যদি আপনি লো টেনশন ডাইভার্সিফাইড পোর্টফোলিও এবং লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে ফ্লেক্সি ক্যাপ ফান্ড আপনার পোর্টফোলিওতে থাকাটা অত্যন্ত জরুরি। এটি একটি এডুকেশনাল ভিডিও, এটি কোনোরকমভাবেই রেকমেন্ডেশন ভিডিও নয়। তাই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে ভালোভাবে রিসার্চ করে তবেই কিন্তু ইনভেস্ট করুন। আপনি কি মনে করেন ফ্লেক্সি ক্যাপ ফান্ড লং টার্মে মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে? নিচে কমেন্টসে লিখে জানান। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন আপনার সেই সব বন্ধুদের সাথে যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছে বা ইনভেস্ট করতে চলেছে। আর এই ধরনের ডিপ ইনভেস্টমেন্ট অ্যানালিসিস ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজ আর নয়, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।